নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। মিছিল নগরী কলকাতা, প্রতিবাদ প্রতিরোধের কলকাতা। সেই মহানগর আজ সাক্ষী থাকলো চাকরিহারাদের দীর্ঘ মিছিলে। যোগ্য ও অযোগ্য বাছাইয়ের দাবিতে আজ পথে নেমেছিলেন চাকরিহারারা। একই সঙ্গে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে তারা শুরু করেছেন অনশন। কিন্তু এই মিছিল কোথায় পৌঁছবে, প্রশ্ন এটাই। এর আগে এই ইস্যুতেই ধর্ণা আর মিছিল শেষ হয়েছিল শীর্ষ আদালতের রায়, যে রায়ের ফলে এক নিমেষে চাকরি খুইয়েছেন 25,753 বলেছে এই মিছিল। পথের শেষে সেই আলোর খোঁজেই মহানগরের রাস্তায় আবার ফিরে এসেছে প্রতিবাদের মিছিল। ফের বিচারের লড়াই, ফের রাজপথে জনজোয়ার। আরজি করের বিচার চেয়ে আন্দোলনের এক রুদ্র রূপ দেখেছিল রাজ্য, যার রেশ পড়েছিল সারা দেশে। বছর ঘুরে আরও এক অরাজনৈতিক লড়াই। 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে রাজপথে জনরোষ। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন সুপ্রিম রায় চাকরিহারারা। আমরা শিক্ষক, আমরা চক ডাস্টার নিয়ে স্কুলে যেতে চাই। আমরা এরকম বিক্ষোভে সামিল হতে চাইনি। আমরা পরিস্থিতির শিকার, সেই জন্য আমরা এখানে এসেছি। আজকে পরিস্থিতির শিকার হয়ে আমরা তো অসহায় হয়ে গেছি, আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। আমাদের যে দাবি, আমাদের যে মিরর ইমেজ প্রকাশ ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটের নাম দিয়ে আমাদের যে মিরর ইমেজ প্রকাশ করার দাবি আমরা জানিয়েছি, সেই দাবি যতক্ষণ না মিটবে আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব। এবং সেই সঙ্গে গতকাল যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই মিছিল থেকে কিন্তু তার প্রতি আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। ধর্ণা, অনশন, বিক্ষোভ। রাতভর এসএসসি দপ্তরের কাছেই ধর্ণা দিয়েছেন চাকরিহারারা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে সেখানেই অনশন শুরু। কসবায় লাঠিচার্জের প্রতিবাদে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের। আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি আসতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজি অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো। বৃহস্পতিবার যত বেলা গড়িয়েছে চাকরিহারারা তত ভিড় জমিয়েছেন শিয়ালদা চত্বরে। তীব্র গরম উপেক্ষা করে শিয়ালদা থেকে শুরু হয় মিছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রানী রাসমণি রোডে শেষ হয় মিছিল। এবার বিচার চাইতে দিল্লির পথে। সুপ্রিম রায়ের পুনর্বিবেচনা চেয়ে এবার দিল্লির পথে চাকরিহারারা। 16 এপ্রিল থেকে যন্তর মন্তরে আন্দোলনের হুঁশিয়ারি। ইতিমধ্যেই অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে পাঠানো হয়েছে আবেদন। আমরা অলরেডি যন্তর মন্তরে পার্লামেন্ট স্ট্রিট থানায় আমরা অ্যাপ্লিকেশন করেছি। সেখানে 16 তারিখ আমরা বসতে চলেছি। প্রায় 150 জন, 100 থেকে 150 জন আমরা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ওখানে আন্দোলনের জন্য বসবো। চাকরিহারাদের মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায় শহরের যান চলাচল। মিছিলে দেখা যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কিছু চেনা মুখকেও। ইন্ডোরে বলা হলো যে তোমাদের পাশে আছি, সবাইকে বলা হলো যে শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি, অথচ শিক্ষাকর্মীদের পাশে আছি। অথচ দেখা যাচ্ছে যে তারা যখন ডিআই অফিসে যাচ্ছে যে যোগ্য অযোগ্যের লিস্টটা আলাদা করে দিন, স্যালারি যে পোর্টাল, সেই পোর্টাল কেন খুলছে না সেটা নিয়ে কথা বলুন, তখন পুলিশ তাদেরকে রাস্তায় ফেলে মারছে। এটা কি ইয়ার কি হচ্ছে? এটা একটা গণতান্ত্রিক রাজ্য হলো? অরাজনৈতিক থেকে রাজনৈতিক। রাজ্য প্রশাসনের ওপর ভরসা হারিয়ে এবার দিল্লির দরবারে যাওয়ার তোড়জোড়। চাকরিহারাদের বিচার চাওয়ার এই নয়া পথ কি আদৌ সফল হবে? কারণ বাংলার বঞ্চনা নিয়ে বহুবার দিল্লিতে আন্দোলন করেও কোনো সুরাহা হয়নি। এমনকি কুস্তিগিরদের আন্দোলন থেকে কৃষক আন্দোলনের ক্ষেত্রেও একই ছবি দেখা যায়। দিল্লি পৌঁছতে পারলে কি বদল আসবে সুপ্রিম রায়? এটা কি আদৌ সম্ভব? কলকাতা টিভি। মার খাওয়া মানুষ, চাকরিহারা মানুষ প্রতিবাদ করবে, আর তাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হবে না, এমনটা কি হতে পারে? চাকরিহারাদের প্রতিবাদকে সামনে রেখে রাস্তায় নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি, কংগ্রেস, সিপিএম, বাদ নেই কেউ। এদের মধ্যে বিজেপি তো সরাসরি ক্ষীর খেতে পৌঁছে গেছে অনশন মঞ্চে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল করেছে কংগ্রেস। তাদের দাবি যোগ্য অযোগ্য নির্দিষ্টভাবে বাছাই করতে হবে। অন্যদিকে সিপিএম এর মিছিল বেরিয়েছিল দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে। কিন্তু চাকরিহারাদের পাশে দাঁড়ানোই কি বিজেপি, কংগ্রেস, সিপিএম এর লক্ষ্য,
নাকি এদের সামনে রেখে গদি দখলের স্বপ্ন দেখছেন এরা? চাকরিহারাদের জন্য লড়াই নয়, আসল লক্ষ্য সেই এক, মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সভার পরেও চিড়ে ভেজেনি। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সুপ্রিম রায়ে চাকরিহারারা। বৃহস্পতিবার এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের ধর্ণা অনশন। সেই অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতারা। এটা অত্যন্ত লজ্জার যে আপনারা শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নিলেন, এমন কাজ করলেন কোর্টে যে যোগ্য শিক্ষকদের চাকরিটা চলে গেল। সরকারের সদিচ্ছার উপর আর কিছু নির্ভর করে না, কারণ এই চাকরি গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যদি কেউ ফেরানোর মালিক থাকেন সেটা সুপ্রিম কোর্ট। তো সেই সুপ্রিম কোর্টের কাছে তো একটা উপযুক্ত পিটিশন নিয়ে যেতে হবে, যতক্ষণ না ওনারা যোগ্য এবং অযোগ্যের দুটো আলাদা তালিকা বার করছেন। শহর জুড়ে চলে বিজেপি যুব মোর্চার তরফ থেকে প্রতিবাদ মিছিল। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে মিছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে থেকে মিছিল শুরু হয় কংগ্রেসের। একটাই দাবি, যোগ্য শিক্ষকের চাকরি চাই, অযোগ্যদের বাতিল করতে হবে। কেন রাজ্য সরকার যোগ্যদের তালিকা দিল না, কেন অযোগ্য যারা তাদেরকে আলাদা করলো না, কেন এই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার বারবার বিভ্রান্ত করেছে আদালতকে, এই দাবি নিয়েই কিন্তু কার্যত কংগ্রেস, এসএফআই এবং কিছু দূরে বিজেপি সর্বত্র সবাই এই প্রতিবাদে নেমেছেন এবং এই শহরের বুকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিতা করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিক্ষুব্ধ চাকরিহারাদের সঙ্গে কিছু লোককে উনি আমরা যোগ্য ব্যাচ পরিয়ে বসিয়ে রেখেছিলেন যাতে ওনার স্টেডিয়ামটা ভরে যায়। উনি কন্টেম্প্ট অফ কোর্ট করেছেন, যখন সুপ্রিম কোর্ট অলরেডি একবার এ বিষয়ে একটা রায় দিয়ে দিয়েছে। শি ইজ নো ওয়ান টু কমিট যে এরা চাকরি পাবে না, চাকরি পাবে না। পুলিশের অবরোধ করেছে কেন, পুলিশ কাল লাঠি চালিয়েছে যোগ্য শিক্ষকদের ওপর। সবটা মিলিয়ে এইভাবেই এই আন্দোলনের গতি বাড়বে বলে সব পক্ষের নেতারাই মনে করছেন। ফলে নতুন কর্মসূচি ঘোষণা না করলেও কিন্তু প্রতিবাদ চলবে, যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে প্রতিবাদ চলবে। এটাই কিন্তু সব দলেরই একমত এবং এক দাবি। ডিমোরালাইজড এই অংশ তারা তাদের সমাধান খুঁজে বের করছে। তারা কেউ আন্দোলনের জন্য গেছে, আন্দোলনের খানিক পুলিশ যেভাবে ট্যাকেল করা দরকার পুলিশও বুঝে গেছে। এত অন্যায় তার পক্ষে দাঁড়াতে গেলে সাধারণ পথে হবে না। সব মিলিয়ে একদিকে যেরকম চাকরিহারাদের আন্দোলন শহর জুড়ে চলছে, তার পাশাপাশি সেই চাকরিহারাদের প্রতি সংহতি জানিয়ে এবং পুলিশি আক্রমণের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। তিন বিরোধীর এই আক্রমণে কি করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেই খবরেই ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল, প্রতিবাদ, লড়াই, কাঁদানে গ্যাস, বুলেট, লাঠিচার্জ, বিরোধী মুখ হিসেবে এসব তিনি এ জীবনে কিছু কম দেখেননি। কিন্তু ক্ষমতায় আসার পর আবেগ নয়, ডিপ্লোমেসি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অস্ত্র। যে অস্ত্র ব্যবহার করে আরজিকর কাণ্ডকে একটু একটু করে থিতিয়ে এনেছেন তিনি। কিন্তু তার রেশ ফুরোতে না ফুরোতেই চরম আকার নিল এই চাকরিহারাদের আন্দোলন। বিরোধী রাজনৈতিক দলের প্রত্যেকে আক্রমণ শানাচ্ছে দাঁতে নখে। তৃণমূল কিন্তু তুলনামূলকভাবে চুপ, কেননা নেতাজি ইন্ডোরের সমাবেশে মমতার দেওয়া আশ্বাস একগুচ্ছ বিকল্প পরিকল্পনা নিয়েও সংশয়ে চাকরিহারারা। তাই কি তৃণমূল আপাতত মুখ বুজে আছে? দেখছে কি কোথাকার জল কোথায় গড়ায়? এরই মধ্যে আগামীকাল দুপুর 2টোর সময় বিকাশ ভবনে বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকে থাকবেন নবান্নের বেশ কয়েকজন আধিকারিক, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। চাকরিহারাদের তরফ থেকেও প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকবে। দেখার বিষয় বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা।
কখনো বিক্ষোভ, কখনো প্রতিবাদ, বছরের পর বছর পায়ে পা মেলানোর সাক্ষী থেকেছে কলকাতার রাজপথ। তৃণমূলের আমলে হরতাল ধর্মঘট বন্ধ হলেও মিছিল নগরীর তকমা তুলতে পারেনি তিলোত্তমা। ছাত্র জীবন থেকে এহেন বহু আন্দোলন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাত দখলের আহ্বানে দলমত নির্বিশেষে মহিলাদের পথে নামতে দেখেছে বাংলার রাজনীতি। আরজি করে নির্যাতিতার মৃত্যুর পরে অরাজনৈতিক প্রতিবাদে উত্তাল হওয়ার সাক্ষী কোচবিহার থেকে কাকদ্বীপ। ডাক্তারদের সেই আন্দোলনে রাজনীতির ছোঁয়া থাকলেও বঙ্গ নরনারীর জোটবদ্ধ সমর্থন ঘুম কেড়েছিল শাসক দলের। কলকাতায় এপিসেন্টার হলেও নারী হননের সেই প্রতিবাদ পৌঁছেছিল বাংলার প্রত্যন্ত প্রান্তরে। পরিস্থিতি বিবেচনা করে রাজধর্ম পালনে নাগরিক সমাজের প্রতিবাদকে সম্মান জানিয়ে ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রীও। নবান্ন সভাঘরের সেই আলোচনা শেষে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও অল্প হলেও ক্ষোভ প্রশমিত হয়েছিল নাগরিক সমাজের। ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নিয়ে আন্দোলনে সইয়ে সইয়ে জল ঢেলেছিল রাজ্য সরকার। কার্যত মমতার ওষুধিতেই মিইয়েছিল আমজনতার সমস্যার প্রতিবাদ। এবারের পরিস্থিতি অবশ্য কিছুটা হলেও আলাদা। এবার রাজ্যই কাঠগড়ায়। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পেছনে মমতার সরকার বিরোধীদের নিশানায়। অভয়ার মৃত্যু প্রতিবাদে রাজনীতি প্রচ্ছন্নে থাকলেও নিয়োগ দুর্নীতি আকণ্ঠ রাজনৈতিক। বিরোধীদের তীরে বিদ্ধ খোদ মুখ্যমন্ত্রী। বাংলার রাজনীতি যখন ভোটের চৌখাটে দাঁড়িয়ে, তখন বিরোধীদের জোট প্রতিবাদ চিন্তায় রেখেছে শাসক দলকে। চাকরিহারাদের ক্ষতে প্রলেপ লাগাতে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মমতা। এমনকি চাকরিতে যাতে ছেদ না পড়ে সে বিষয়েও উপযুক্ত পদক্ষেপের প্রতিশ্রুতি শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। পাশাপাশি পঠন পাঠন চালু রাখতে বলেছেন স্বেচ্ছাশ্রমের কথাও। কিন্তু তারপরেও সিংহভাগ চাকরিহারা মমতার কথায় ভরসা রাখতে না পেরে স্কুলে যাওয়া বন্ধ করে পথে প্রতিবাদে নেমেছেন। চাপের মুখে সরকার ফের গিয়েছে শীর্ষ আদালতে। জল মাপছে তৃণমূলও। সকলেই তাকিয়ে দলনেত্রীর মুখের দিকে। এ থেকে ই। নেতাজি ইন্ডোরের ভরা সভায় একগুচ্ছ বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আদৌ তার কোনোটা কাজে লাগবে কিনা সংশয়ে চাকরিহারারা, আর সেই আশ্বাস আদায়ী পথে যোগ্যরা। কলকাতা টিভি। একের পর এক বিল পড়ে থাকে সরকারের দপ্তরে, যেগুলো আইনে পরিণত হলে লাভ হতো সাধারণ মানুষেরই। কিন্তু ওই যে কথায় বলে লাল ফিতের ফাঁস, কবে যে সেই ফাঁস খুলবে কোনো ঠিক নেই। দিনের পর দিন যায়, রাতের পর রাত, আর কপালের দিকে তাকিয়ে থাকে মানুষ। কিন্তু ওয়াকফ বিল নিয়ে এসব বলার কোনো জো নেই। ওয়াকফ বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে তাতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ বিল বদলে গেছে ওয়াকফ আইনে। কিন্তু এই আইন চালু হওয়ার পরেই দেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা, চলেছে ভাঙচুর, জ্বলেছে আগুন। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। পিছিয়ে নেই পশ্চিম বাংলাও। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ডাক এসেছে প্রতিবাদ কর্মসূচির। অন্যদিকে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছে 12টিরও বেশি, যার মধ্যে রয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা মামলাও। বোঝাই যাচ্ছে ওয়াকফের বিরুদ্ধে দোফলা আক্রমণ শানিয়েছে তৃণমূল। প্রতিবাদ এবং আইন বাদ দিচ্ছে না কোনো রাস্তায়। ওয়াকফ বিল সংসদে দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে তাতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। বিল আইনে পরিণত হওয়ার পরে দেশ জুড়ে উত্তেজনা, চলেছে ভাঙচুর, অগ্নিসংযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মৌলালিতে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বের প্রতিবাদ কর্মসূচির ডাক জমিয়াতে উলামায়ে হিন্দের। কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হন। বাইরে থেকে বহু গাড়ি ঢুকেছে শহরে। সিদ্দিকুল্লাহ জমিয়াতের নেতা হলেও যেহেতু রাজ্যের মন্ত্রী, সুতরাং মিছিলে তৃণমূলের বহু সংখ্যালঘু নেতাকর্মীরাও এই মিছিলে যোগ দেন। ওনার মুখের কথা বলছে যে মুসলমানদের ভালো হবে, কিন্তু আদৌ মুখেতে ভালো কথা বলছে, কিন্তু ভেতর থেকে মুসলমানদেরকে সবকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা হচ্ছে কি সংখ্যালঘু মানুষ ভারতবর্ষ থেকে সুরক্ষিত নেই। অতএব আমাদেরকে এখন ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে, ভবিষ্যতে মুসলিমকে পুরো ভারতবর্ষ থেকে পুরো শূন্য করে দেবে। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে 12টিরও বেশি মামলা দায়ের করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। 16 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে এই শুনানি হবে। ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 3(c) ধারায় স্থগিতাদেশ চেয়ে রিট পিটিশন মহুয়ার। ওয়াকফ সংশোধনী বিল সংসদীয় রীতির পরিপন্থী, পিটিশনে উল্লেখ তৃণমূল সাংসদের। দেশের বিভিন্ন প্রান্তের মুসলিমরা প্রতিবাদে সামিল হয়েছেন। একই পরিস্থিতি বাংলাতেও। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈন সমাজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। हम नहीं कह सकते कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो। ये हमारा पॉलिसी है। जो माने माने, जो नहीं माने नहीं माने। कोई कोई तो खूब बताते हैं और बंगाल को डिफेम करते हैं, कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है। कौन देता है? इवन आई मस्ट गिव द क्रेडिट टू माय माइनॉरिटी कम्युनिटी आल्सो। They have celebrated all the Hindus program also. This is Bengal. I am proud to say that. কলকাতা টিভি। সংখ্যালঘু বা প্রান্তিক মানুষ বিজেপির কাছে বোধহয় তাদের কারোরই কোনো দাম নেই। একদিকে যখন ওয়াকফ নিয়ে তুলকালাম বেঁধেছে দেশে, ঠিক সেই সময় নিঃশব্দে চোখের জল ফেলছেন প্রায় ৭৫,০০০ আদিবাসী মানুষ। সর্দার প্যাটেলের ১৮২ মিটার দীর্ঘ মূর্তি তৈরির দাম দিতে হয়েছে এদের জমি জায়গা হারিয়ে। আর এখন সামনে অন্ধকার ভবিষ্যৎ। ভিটে হারাতে হতে পারে যে কোনো দিন। প্যাটেলের মূর্তি তৈরি করে মোদি সরকারের নাম রোশন হতে পারে গোটা দুনিয়ায়, কিন্তু তাতে এদের কি? দেশটা কি শুধু উচ্চবর্ণের? বাকিরা কেউ নয়? নাকি আরো খারাপ, উচ্চবর্ণের গোলাম তারা? যে আর্য সভ্যতার জয়গান গায় বিজেপি, বুনো মানুষের কথা তারা ভাববেই বা কেন? সর্দার প্যাটেলের ১৮২ মিটার দীর্ঘ মূর্তি যেদিন আকাশ ছুঁয়েছিল, সেদিন তার পায়ের তলায় চাপা পড়ে গিয়েছিল হাজারো নীরব কান্না। গুজরাতের পূর্বাঞ্চলের আদিবাসী গ্রামের মানুষ সেদিন ঘরে আগুন জ্বালায়নি, সন্তানদের মুখে এক মুঠো খাবারও তুলে দেয়নি। সেদিন তারা শোক পালন করেছিল। এক সময়কার শান্ত গ্রামের নাম ছিল কেভাডিয়া। এখানেই গড়ে উঠেছিল সর্দার সরোবর বাঁধ, আর পরে তার পাশেই দাঁড়িয়ে গেল বিশাল উচ্চতার একটি মূর্তি, ১৮২ মিটার উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি। আজ এই জায়গাটার নতুন নাম একতানগর। ৭২টি গ্রামের প্রায় ৭৫,০০০ মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, নর্মদার বাঁধ আর উন্নয়নের জাঁকজমক। একটা সময় ছিল যখন এখানকার আদিবাসী পরিবারগুলো নিজেদের মাটি চষে খেত, নদীর জল খেয়ে বাঁচত, আর নিজেদের বন জঙ্গল পাহারা দিত। আর এখন সেই মানুষগুলির প্রতিটি দিন এক কঠিন বাঁচার লড়াই, কারণ তাদের বসবাস করা মাটি সরকার ১৯৬১ সালেই অধিগ্রহণ করেছিল বাঁধের কাজের জন্য। তারপর সেই জমি একে একে তুলে দেওয়া হয়েছিল স্ট্যাচু অফ ইউনিটি এরিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে। সব মিলিয়ে শুধু স্ট্যাচু অফ ইউনিটির জন্য সরকার আদিবাসীদের ৯২৭ একর জমি নিয়েছে। মূর্তির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই গ্রামগুলো কেভারিয়া, গরুড়েশ্বর, নর্মদার পার আজও প্রতীক্ষা করছে প্রতিশ্রুত পুনর্বাসনের। তাদের জমি গেছে, ঘর গেছে, জলের অধিকার গেছে, অথচ বদলে এসেছে শুধু নীরবতা আর পুলিশি চোখ রাঙানি। এখানকার প্রায় ১০,০০০ মানুষ জানেন যে কোনোদিন তাদের উচ্ছেদ করা হতে পারে, অথচ ভোট আসে, প্রার্থীরা কথা বলেন, কিন্তু তাদের জমি, তাদের ভবিষ্যৎ কেউ যেন প্রশ্নই তোলে না। স্ট্যাচু উদ্বোধনের আগের রাতটা ছিল অন্ধকার, শুধু প্রকৃতির নয়, আদিবাসীদের জীবনেরও। ঘুমন্ত মায়ের কোলে শিশুকে রেখে সমাজকর্মী মুদিতা বিদ্রোহী ও তার মাকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার হয়েছিলেন অনেক আদিবাসী। পরদিন সকালে ফ্ল্যাশের আলোয় ঝলসে উঠেছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু, কিন্তু আড়ালে চাপা পড়ে গিয়েছিল হাজার হাজার আদিবাসীর কান্না, ৭২টি গ্রামের প্রায় ৭৫,০০০ মানুষের কান্না। নর্মদার জল বয়ে গেছে প্রায় ৭ বছর, আজও ছবিটা পাল্টায়নি। এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। শুধু খাওয়ার জল জোগাড় করতে শুকনো জমির উপর দিয়ে হেঁটে যেতে হয় ১৫ কিলোমিটার। পায়ের নিচে গরম মাটি, মাথার উপর জ্বলন্ত সূর্য, কিন্তু তাদের বিরাম নেই। সৌজন্যে নর্মদার বাঁধ আর বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু। কলকাতা টিভি।
100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আজ থেকে নয়, সেই 2022 সাল থেকে রাজ্যের এই অভিযোগ ছিল লাগাতার। এবার নির্দেশ দিল খোদ কলকাতা হাইকোর্ট। জানতে চাইল কেন্দ্রীয় সরকার কেন রাজ্যের 100 দিনের কাজের এই মনরেগা প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে। কেন্দ্রীয় সরকার কেন রাজ্যে মনরেগা প্রকল্প বন্ধ রেখেছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 20 মার্চ নোডাল অফিসার রিপোর্ট দিয়ে আদালতে জানান, হাইকোর্ট নিযুক্ত 4 সদস্যের কমিটি একাধিক সময় পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিংয়ে 100 দিনের কাজের টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতিতে মোট 2 কোটি 39 লক্ষ টাকা উদ্ধার করেছে। সেই অর্থ প্রকৃত প্রাপকদের দ্রুত বন্টন করার নির্দেশ দেয় আদালত। মনরেগা প্রকল্প যাতে পুনরায় চালু করা হয় সেজন্য কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে দেশে কত সেই বকেয়া টাকা দেয়, এখন সেটাই দেখার। চলতি বছরের জানুয়ারিতে রাজ্য গ্রাম উন্নয়ন মন্ত্রককে ফের চিঠি দিয়েছিল, যা বিবেচনার পর্যায়ে। অবশেষে 26/11 জঙ্গি হামলার মূল চক্রী তাহাউর রানা দিল্লিতে পৌঁছেছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই 2019 সাল থেকে এই তাহাউর রানা, যে 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলার সময় আজমল কাসাব সহ অন্যান্য জঙ্গিদের পাসপোর্টের বন্দোবস্ত করে এখানে নিয়ে আসা ডেভিড কোলম্যান, তিনি যে টার্গেটগুলো স্থির করেছিলেন তাকে মুম্বাইতে নিয়ে আসা, কিভাবে কোন পথে সে আসবে, সমস্তটা পরিকল্পনা ছিল এই তাহাউর রানার। পাক কানাডিয়ান একজন ডাক্তার এবং তিনি এর আগে বহুবার মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন জানিয়েছিলেন। তার ক্যান্সারের কথা জানিয়ে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন এই কথা জানিয়ে তিনি একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। গত ফেব্রুয়ারিতে মোদি ট্রাম্প বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবেই জানিয়ে দেন যে এবার তাহাউর রানাকে প্রত্যর্পণ করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং ভারতে গিয়ে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে তাহাউর রানাকে। আজ কিছুক্ষণ আগেই নয়াদিল্লিতে পৌঁছেছে তাহাউর রানা, তাকে এনআইএর হেফাজতে নেওয়া হবে। ইতিমধ্যেই তাকে পাতিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হবে, সেখানে বিচারপতির কাছে এনআইএ তাহাউর রানার হেফাজত চাইবে। এই কারণেই আজ সকাল থেকেই তাহাউর রানার আসার কথা মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো নিরাপত্তার বিষয়টি খতিয়ে নিজের নজরদারিতে রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মার্কিন এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।